চলো আজকে তোমাদের একটা হাড় হিম করা ভূতের গল্প শোনাই। গল্পটা হলো অরিন্দমকে নিয়ে। অরিন্দম এমনই একটা ছেলে যে কোনো দিন আমিষ বলে কী জিনিস জানতো না, মাছ মাংস তো অনেক দূরের কথা। সে একটা সময়ে এসে আত্মার কবলে পড়ে কাঁচা মুরগিকে চিবিয়ে খাচ্ছে। তার মুখ থেকে কাঁচা রক্ত চারিদিক থেকে ছড়িয়ে পড়ছে, দাঁতগুলো রাক্ষসের মতো আর চোখগুলো থেকে যেন আগুন ঝরছে। তার সঙ্গে রুষা নামে একটি মেয়ে বিয়েও করেছে। চলো এইরকম একটা ভূতের গল্প তোমাদের শোনায়। কৌশিক মজুমদারের কলমে অপদেবতা। শুরু হচ্ছে আজকের গল্প। পশ্চিম মেদিনীপুরে বদলি হবার কিছুদিন পর থেকেই রুষা ওর বরের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলো। এত বেশি না যে চোখে পড়ে, খুব অল্প, কিন্তু কি যেন আগের মতো আর নেই। অরিন্দমের পতলি চাকরি, এতদিন হুগলি ট্রেজারিতে কাটিয়ে এবার মেদিনীপুরেই এসেছে, সঙ্গে রুষাও। প্রথম দিকে কিছুদিন বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না। রুষা শ্রীরামপুরে নিজের বাপের বাড়িতেই ছিল। মাসখানেক হলো দুজনে একসঙ্গে থাকছে। এই ভাড়া বাড়িটা মূল শহর থেকে একটু দূরে। আলসি মোড় থেকে কুইকোটো হয়ে আরও 30 মিনিট সময় লাগে। কিন্তু সাজানো গোছানো বাড়িটা মাত্র 7,000 টাকায় ভাড়া, আর কোথাও ঠিক পেত না। এটাও পেল প্রায় কপালের জোরে। অরিন্দমের অফিস কলিগ সন্নিপনের শ্বশুর বাড়ি এটা। তার শ্বশুর মারা গেছেন বেশ কিছুদিন হল। বৃদ্ধ শাশুড়িকে একা রাখার কোনো প্রশ্নই নেই। উনি আজকাল সন্নিপনের সঙ্গেই থাকেন। এদিকে বাড়ি বেশি দিন ফেলে রাখলে বেদখল হয়ে যেতে পারে। মানুষ থাকলে বাড়ির মধ্যে একটা প্রাণ থাকে। তাই নামমাত্র ভাড়ায় অরিন্দমকে গোটা বাড়িটা দিয়ে নিশ্চিন্ত আছে সন্দীপ। বাড়ির চাবি পেতেই অরিন্দম রুষাকে সেখানে নিয়ে এলো। বেশ বড় একতলা বাড়ি, একটেরই। আশেপাশে অন্য কোথাও বাড়ি নেই। সামনে একটা ছোট্ট বাগান। সে বাগানে কিছুদিন আগেও যে দেখাশোনা করতো তাও বোঝা যাচ্ছে। রুষার মনে বেশ খুশি খুশি হয়ে গেল। অবসর সময় বাগান করেই সে কাটাবে। রুষা বিয়ে হয়েছে বছর 3 হলো, সবে মাত্র 2 মাসের পোয়াতে। বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে না ঢুকতেই গা গোলানো একটা পচা গন্ধ নাকে এলো। রুষার উল্টে বমি এসে গেল। অরিন্দম রুমাল বার করে নাক চেপে ধরেছে। নিশ্চয়ই কিছু একটা মরেছে, নইলে এমন গন্ধ হওয়া সম্ভব নয়। তা তোমাকে এই অবস্থায় ঘরের ভিতরে ঢুকতে হবে না, আমি ব্যাপারটা দেখছি বলে অরিন্দম একাই ঘরের ভিতরে ঢুকল। শাড়ির আঁচল নাকে চেপে বাইরে অপেক্ষা করছিল রুষা। খানিক বাদে অরিন্দম বেরিয়ে এসে বলল, আরে জানলা দরজা সব খুলে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিয়েছি। আসলে এতদিন ঘর বন্ধ ছিল কি না। রুষা আর চাপতে পারল না। বাগানের এক কোণে হড়হড় করে বমি করে ফেলল। ছোট থেকে রুষা একটু ফিটফিটে স্বভাবের, নোংরাও সহ্য করতে পারে না। ঘরে ঢুকেই তার মাথা যেন গরম হয়ে গেল। প্রায় সব ঘরের কোনায় কোনায় ধুলোবালি, ছেঁড়া চুল, ছেঁড়া কাগজ, এমনি কি মুরগির পালক জড়ো করে রাখা। কোনায় কোনায় পুরো মাকড়সার চুল, আর সোনার ইঁদুরের নাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক। ঘর এতদিন বন্ধ থাকায় সব মিলেমিশে দম বন্ধ করা একটা গন্ধ ছড়াচ্ছে। বাড়ির পিছনে ঝোপ জঙ্গল, সে জঙ্গলে ভাটা গাছ, ঘেটু গাছ, এসব গাছও সেখানে আছে। এদিকের খোলা নালার পাশে তরতরিয়ে জল বিচুটির দল, তাতে ভাঙা কুলো, মুড়ো ঝেঁটা, ছেঁড়া চুলার রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন। নতুন বাড়ি পাবার আনন্দ এসব দিকে ঘুচে গেল রুষার। আমি এই বাড়িতেই আজকে রাতটা কাটাতে পারবো না বলে দিলাম, রুষা সাফ সাফ জানিয়ে দিল। আজকে চলো হোটেলেই রাতটা কাটাই। কাল আমায় একটা কাজের লোক ঠিক করে দিও। তুমি যখন অফিসে যাবে আমি গোটা বাড়ি সাফ করবো। বুড়ো বুড়ি যেই বাড়িতে কেমন করে থাকতো তা আমার জানা নেই।
কি গন্ধ, বাপ রে বাপ। কাজের লোক পেতে বিশেষ কোনো সমস্যা হলো না। আগে যে কাজের বউটি ছিল তার নম্বরে ফোন করতেই সে রাজি। পরের দিন সকাল সকাল সে চলে আসবে। কিন্তু সমস্যা শুরু হলো পরের দিন সকাল থেকে। কাজের বউটি, যার নাম দীপালি, কিছুতেই রুষার কথা মতো সে কাজ করতে রাজি না। সে মরে গেলেও ঘরের কোনা সেই জঞ্জাল সে সরাবে না, এমনই সে অবাধ্য। অন্য সব কাজ মুখ বুজে করে যাচ্ছে, জল তুলছে, আসবাব পরিষ্কার করছে, বারান্দা ঝাঁটি দিচ্ছে, কিন্তু ঘরের কোণে নোংরা সাফ করতে বললে এমন ভাব করছে যেন সে শুনতেই পারছে না। প্রথম দিকে খেয়াল করেনি রুষা, ভেবেছিল মাঝবয়সী মহিলা, সত্যিই বুঝি কানে কম টম শোনে। কিন্তু প্রায় সব কাজ হয়ে যাবার পরও যখন ঘরের কোনো ময়লা পরিষ্কার হয়নি, সেই একই জায়গায় ছিল, তখন রুষাকে একটু গলা চড়াতে হলো। কি ব্যাপার বলো তো দিদি, কতবার করে বলছি তুমি এই ঘরের কোণে ময়লাগুলো সরিয়ে অন্য কোথাও যাও। না, ঘরের কোণে ময়লাগুলো যেখানে ছিল সেখানেই পড়ে আছে। দিদিমণি, আগের মাসে মেসোমশাই এগুলো সরাতে মানা করতেন, মিনমিন করে জানালো দীপালি। বললেই হলো। এবারে রুষা একটু রেগে যায়। ঘরের মধ্যে এইসব নোংরা, মুরগির পালক নিয়ে কোনো মানুষ থাকতে পারে নাকি? তোমার পরিষ্কার করার ইচ্ছে নেই সেটা মুখে মুখে বলো। না দিদিমণি, এগুলো সরাতে নেই। এই বাড়ি কুনিবুনির বাসা, এখানে সবাই তা জানে। কুনিবুনি এসব খেয়েই বেঁচে থাকে। কার বাসা? কী খেয়ে বেঁচে থাকি? রুষার মনে হচ্ছিল টাইম মেশিনে চেপে আবার সে মধ্যযুগে চলে এসছে। এই কুনিবুনি কে বলো তো? একজন না দিদিমণি, দুইজন অপদেবতা। আমাদের এখানে ওদের সবাই খুব মানে। ওরা সব বাড়িতে বাসা বাঁধে না, ওদের ডেকে আনতে হয়। ডেকে আনতে হয়? তা কেন? আসলে অনেকের বাড়িতে ছেলে পিলে বাইরে থাকে, দেখার তো কেউ থাকে না। বাড়িতে বুড়ো বুড়ি দুইজন, ফাঁকা বাড়িতে চোর ডাকাতির ভয়, কেই বা পাহারা দেবে। তখন প্রথমে বুনিকে ডাকতে হয়। তা বুনি কে গো? কুনির বড় বোন, বনে থাকে। তাকে ডাকতে হলে বাড়ির পিছনে নোংরা ফেলতে হয়, লম্বা লম্বা ঘাস গজায়, বাড়ি পরিষ্কার করা যাবে না। তখনও সে আসবে কিনা ঠিক নেই, তবে এক সময় এসে বাসা বাঁধে। এবার রুষার বড় মজা লাগছিল। এইসব গল্প সচরাচর সে খুব শুনতে পায় না। তা বুনি বাসা বাঁধলো কেমন করে বুঝবে গো? সে কি এসে দেখা করে যাবে, না বলবে আমি কাল দেখা করে যাব? দীপালি যে রসিকতা করলো সেটা সে ধরতে পারল না। না না দিদিমণি, কুনি বুনিকে দেখা যায় না। ওরা এলে মাঝে মাঝে ওদের গলায় আওয়াজ পাওয়া যায়, খোনা গলায় কথা বলে। মাঝরাতে শুনলে অনেকটা ওই শঙ্খের আওয়াজের মতো লাগে। ও আচ্ছা, তারপর? ওই বুনি কুনিকে ডেকে আনে। কুনি ঘরের ভেতরে কোনায় বাসা বাঁধে, মাকড়সা চালে শুয়ে থাকে আর কাঁচা রক্ত খায়। রক্ত খায়? হ্যাঁ, মুরগির পালকের গায়ে কাঁচা রক্ত মাখিয়ে ঘরের কোণে রেখে দিতে হয়। কুনি সেই রক্ত খেয়ে তার তেষ্টা মেটায়। কুনি ঘর রক্ষা করে আর বুনি ঘরের বাইরে। গৃহস্থের আর কোনো চিন্তা নেই। তা তোমাকে এসব কেই বা বলেছে? কেন, আগে যিনি মেসোমশাই ছিলেন তিনি তো মেয়ের বিয়ের পর এই বাড়িতে কুনি বুনিকে পুষিয়েছিলেন। বলেছিলেন কুনি বুনিকে তাড়াতে নেই। তা তাড়ালে? অনেক বাজে কথা হয়েছে, আর বলতে হবে না বলে দীপালিকে আমি থামিয়ে দিলাম। পোষাবুত ভাবতেই যেন হাসি পায়। যতদূর সে জানতো মেদিনীপুরের মানুষরা একটু উন্নত টাইপের, সেখানেও আজও এসব আজগুবি জিনিস চলছে, তাও শহর থেকে অনেকটা কাছে। রুষা সেটা ভাবতেও পারেনি। এবারে বেশ বিরক্তভাবেই বলল, দেখো দিদি, আগের মালিক কি করেছে না করেছে সেটা আমি জানতে চাই না, জানিও না। আমি এই নোংরায় থাকতে পারবো না। তুমি এগুলো এখনই পরিষ্কার করে বলে দিচ্ছি। দীপালি ভেবেছিল কুনিবুনির গল্প শুনে রুষা বুঝি নিরস্ত হবে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। সে সব জানিয়ে দিল যে এ কাজ করতে পারবে না।
সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু এইসব অপদেবতার প্রচুর ক্ষমতা। বাড়িতে তার স্বামী আছে, ছেলে মেয়েও আছে। এসব ঐশন কাজ করলে তার পারিবারিক ক্ষতি হতে পারে। রুষা জোর করলে সে সোজা কাজ ছেড়ে চলে যাবে বলল। এমনিতেই জবে থেকে রুষার পেটে বাচ্চা এসছে, শরীরটা বিশেষভাবে ভালো যায় না রুষার। বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না, কিছু খেতে পারে না, নাকে যেন বড় গন্ধ লাগে। টেনশন করলে প্রেশার বেড়ে যায় চড়চড়িয়ে। এবার রুষা রেগে গেল, কাউকে লাগবে না, সে নিজেই একা কাজ করবে। নাকে কাপড় পেঁচিয়ে হাতে ঝাঁটা নিয়ে কোণের সব ময়লা সাফ করিয়ে এক জায়গায় জড়ো করল। তারপর আগুন ধরিয়ে দিল কেরোসিন দিয়ে। পোড়া পোড়া গন্ধে গা গোলাচ্ছে, মাথা টলছে রুষার। তার মধ্যেই যত দূর হাত যায় মাকড়সার জালগুলো টেনে টেনে নামালো। মোটা সুতোর মতো টানতে গেলেই জড়িয়ে যাচ্ছে। প্রায় ঘন্টাখানেক ধস্তাধস্তির পর রুষা দেখল এতক্ষণে বাড়িতে থাকার জন্য যোগ্য হয়েছে কিছুটা। ক্লান্ত হয়ে কিছু না খেয়ে বিছানায় সে গা এলিয়ে দিল। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। সন্ধ্যা হয়ে এসছে। অরিন্দম অফিস থেকে এসে বেল বাজাচ্ছে। দরজা খুলে মন ভালো হয়ে গেল রুষার। বুদ্ধি করে অরিন্দম বিকেলে আর রাতের খাবার নিয়ে এসছে। বিকেলে চাউমিন আর রাতের জন্য ডিম তড়কা। শুধু রুটিটা গরম গরম বানিয়ে নিলেই চলবে। রাতে খেতে খেতে কথায় কথায় দীপালের কথা তুলল সে। এত ব্যাখ্যা না করে সাফ সাফ জানালো, নতুন একটা কাজের লোক তাকে খুঁজে দিতে হবে। এই মহিলা ভারী অবাধ্য। অরিন্দম কিছু না বলে মাথা নাড়ল বটে, কিন্তু কতটা কি করতে পারবি তা নিয়ে রুষার একটা বড় সন্দেহ আছে। সেই রাতে প্রথমবার আওয়াজটা শুনল রুষা। শেষ রাতে প্রথমে একটা অস্বস্তিতে ঘুম ভাঙল। পরে বুঝলো ঘর জুড়ে একটা অদ্ভুত যেন গন্ধ থমথমে আছে। গন্ধটা দম বন্ধ করে যাচ্ছে, এমনই একটা গন্ধ। তার মধ্যে বাইরে ঝোপ জঙ্গলের মধ্যে খুব একটা মৃদু মৃদু শব্দ এসছে। কান পেতে শুনলে বোঝা যায় টানা আওয়াজ না, থেমে থেমে। কেউ কাঁদছে কি না, আরে না না, যেন কাছে খুব কেউ শঙ্খ বাজাচ্ছে। উনি আর বনি। আওয়াজটা বাড়ছে, কমছে, মিলিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। পরদিন সকালে দুজনে উঠেই অবাক। ঘরের কোণে মাকড়সার জাল আবার ফিরে এসেছে। এবার আরও ঘন, আরও ঠাস বনে। মেদিনীপুরে যে এত মাকড়সার জ্বালা সেটা রুষা জানা ছিল না। সেদিনও সে যত্রা পারল, ঝুল ঝাড়ল, কিন্তু পরের দিনে আবার সেই আগের অবস্থা। এদিকে দিন চারেক পর এক রবিবার অরিন্দম অফিসের ক্লাস 4 স্টাফের বৃন্দাবনের বউকে ধরে আনল। সে এখান থেকেই কাজ করবে। বৃন্দাবন নিজে সারাদিন ধরে বাড়ির পেছনে জঙ্গল সাফ করে পুড়িয়ে ঝকঝকে তক্তকে বানিয়ে দিল। কাকতালীয় হলেও তারপর থেকে ঘরের একটা মাকড়সার চাল দেখা যায়নি। অরিন্দম বলল, আসলে ওই জঙ্গলগুলোই নাকি ওগুলো থাকতো। জঙ্গলের সঙ্গেও ওরাও দূর হয়েছে। রুষা এতদিনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। পরিবর্তন এত সূক্ষ্ম যে রুষার নজরে পড়তে একটু বেশি দিন সময় লেগে গেল। আগে অরিন্দম শাকসবজি বেশি পছন্দ করত, মাছ মাংসের প্রতি আকর্ষণ খুবই কম ছিল। ইদানিং অফিস ফেরত কুইকোটা বাজার থেকে প্রায় চিকেন নিয়ে আসে, সপ্তাহে প্রায় 3 দিন। রুষা আন্তঃসত্ত্বা, মাংসের গন্ধে তার গা গোলায়। তবু অরিন্দমের কথা ভেবে সে রান্না করে, যাতে একটু স্বামীকে হাসি মুখে সে দেখতে পায়। আচমকা এখানে এসে অরিন্দমের এত আমিষের নেশাই বা কেন হলো সে ঠিক জানে না। অরিন্দম কি করে মাংসের নেশা ধরল? অরিন্দমকে কি করে পিতার তারা কবজা করে নিয়েছে? কি করে তার বউ রুষাকে জ্যান্ত সে মেরে ফেলল? থাকছে কালকের গল্পতে। এটা ছিল আজকের গল্পের প্রথম পার্ট। ঠিক দ্বিতীয় পার্টটা আসছে কাল রাত 9টার সময়। চলো দেরি না করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কাল রাত 9টার সময় গল্পটা
শোনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।